সালাম আলাইকুম। আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের প্রথম পার্টে আছি। প্রথম পার্টে আমরা দেখব হচ্ছে নীতিবিদ্যা ও নৈতিকতা নিয়ে আগে। সো এখানে প্রথমে দেখব শব্দের উৎপত্তি। সো ইথিক্স শব্দ অর্থ হচ্ছে নীতি শাস্ত্র, যা গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, যার অর্থ চরিত্র বা রীতিনীতি। ইথিক্স শব্দ অর্থ হচ্ছে তাহলে কি নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র, যা গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে। উৎপত্তি তাহলে গ্রিক শব্দ ইথোস থেকে, ইথোস শব্দটা গ্রিক শব্দ এবং এটার অর্থ হচ্ছে নীতিশাস্ত্র। এবং ইথোস শব্দের অর্থ চরিত্র বা রীতিনীতি। আর ইথোস থেকে এসেছে ইথিক্স, যার অর্থ হচ্ছে নীতিশাস্ত্র। এরপর সে মোরালিটি শব্দটি ল্যাটিন শব্দ, যা মোরালিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র। তাহলে ইথিক্স শব্দটি ইথোস থেকে এসেছে, যেটি একটি গ্রিক শব্দ। মোরালিটি শব্দটি মোরালিটাস থেকে এসেছে, যেটি একটি ল্যাটিন শব্দ। এবং মোরালিটাস বা মোরালিটি এর অর্থ হচ্ছে আচরণ বা চরিত্র। ইথিক্স অর্থ হচ্ছে নীতিশাস্ত্র। এবার দেখি নীতিবিদ্যা। উইলিয়াম লিলির মতে নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে নীতিবিদ্যা কি, যদি এক লাইনে বলতে হয় তাহলে নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কে বলেছেন? উইলিয়াম লিলি বলেছেন। এবং উইলিয়াম লিলি কিন্তু একজন ইউনিভার্সিটি উইট। তো ইউনিভার্সিটি উইট কি, এটা আমরা হচ্ছে ইংলিশ লিটারেচারের আলোচনায় আমরা একবার আলোচনা করব ইউনিভার্সিটি উইট কি। বাট এখানে জেনে রাখি যে উইলিয়াম লিলি বলেছেন নীতি বিদ্যা হচ্ছে নীতি আদর্শনিষ্ঠ বিদ্যা। আদর্শনিষ্ঠ যে বিজ্ঞান সেটি হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। মূলত চার প্রকারে ভাগ করা যায় নীতিবিদ্যাকে: বর্ণনামূলক, মানমূলক, বিশ্লেষণী, যাকে বলা হয় পরনীতিবিদ্যা, এবং ব্যবহারিক নীতিবিদ্যা। চার প্রকারে ভাগ করা যায় নীতিবিদ্যাকে: বর্ণনামূলক, মানমূলক, বিশ্লেষণী এবং ব্যবহারিক। বিশ্লেষণীর অপর নাম হচ্ছে পরানীতিবিদ্যা। তো বর্ণনামূলক কি? অভিজ্ঞতা নির্ভর ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা বিশ্লেষণ করা হয়। অভিজ্ঞতা নির্ভর ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যেটা বিশ্লেষণ করা হয় সেটাকে বলা হচ্ছে বর্ণনামূলক নীতিবিদ্যা। এটির উদাহরণ হচ্ছে বিবর্তনবাদী নীতিবিদ্যা। মানমূলক নীতিবিদ্যা কি? মানদণ্ড বা আদর্শের আলোকে যে নীতিবিদ্যা গঠিত হয় বা আলোচিত হয় সেটা হচ্ছে মানমূলক নীতিবিদ্যা। বিশ্লেষণী বা পরানীতিবিদ্যাটা কি? নৈতিক ভাষায় অর্থ ও যুক্তিটা হচ্ছে এই বিশ্লেষণী নীতিবিদ্যা বা পরানীতিবিদ্যা। অর্থ ও যুক্তি নৈতিক ভাষায়। এবং সর্বশেষ ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে বর্ণনামূলক নীতিবিদ্যা, মানমূলক নীতিবিদ্যা, বিশ্লেষণী বা পরানীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে আমরা নীতি তাহলে নীতিবিদ্যার প্রথমে দেখলাম উৎস, শব্দের উৎস। এখানে ইথিক্স এবং মোরালিটি এর উৎস দেখেছি। তারপর নীতিবিদ্যা দেখলাম এবং দেব নীতি তত্ত্ব। তো নীতি তত্ত্ব দুটি তত্ত্ব আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে পরিণতিবিদ্যা, যাকে বলা হয় হচ্ছে পরিণতিবিদ্যামূলক, যেটাকে বলা হচ্ছে টেলিওলজিক্যাল। এবং আরেকটা হচ্ছে পরিণতি মুক্ত, যেটা হচ্ছে ডিওন্টোলজিক্যাল। তো পরিণতি নাম শুনে বুঝবো পরিণতির মুক্ত থাকবে, তার মানে হচ্ছে পরিণতি কি হবে না হবে সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না, সেটা চিন্তার বিষয় না, সেটা হচ্ছে পরিণতি মুক্ত, যেটাকে বলা হয় ইংলিশে ডিওন্টোলজিক্যাল। এবং পরিণতিবাদী, তার মানে হচ্ছে কি পরিণতি হবে সেটাকে দেখে যে বিবেচনা করা হয় সেটাকে বলা টেলিওলজিক্যাল, যেটাকে কিছুটা ইউটিলিটির কাছাকাছি, ইউটিলিটারিজমের কাছাকাছি বলা যায়। তাহলে এই যে পরিণতিবিদ্যা সেটা একটি গ্রিক নীতিবিদ্যা। আর আর পরিণতি মুক্ত যেটা সেটা হচ্ছে হিব্রু নীতিবিদ্যা। সো হিব্রু জিনিসটা আমরা পাই হচ্ছে ইসরায়েল মূলত হিব্রু ভাষী বা হিব্রু গোষ্ঠী থেকে ইসরায়েলের লোকজন এসেছে, ইহুদিরা এসেছে। সো হিব্রু এটা হচ্ছে পরিণতি মুক্ত। আর গ্রিক নীতিবিদ্যা সেটা হচ্ছে পরিণতিবাদী। এবং পরিণতিবাদী সেটা হচ্ছে কাজের পরিণতি, ফলাফল, লক্ষ্যকে মূল্যায়ন করা হয়। যেমন উদ্দেশ্য নৈতিকতা, অর্থাৎ একটা কাজের উদ্দেশ্যটা কি সেটাকে মূল্যায়ন করা হয়। অর্থাৎ ভালো কাজ নাই খারাপ কাজ, উদ্দেশ্যের উপর ভিত্তি করে। আর পরিণতি মুক্তটার ক্ষেত্রে কাজের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে তার সঠিক বা ভালো মনে করা হয়, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে। এখানে আসলে কি ফলাফল আসবে সেটাকে বিবেচনা নেওয়া হয় না। এবার আমরা পেয়ে চলে যাই। আহ সর্বপ্রথম নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন কে? সক্রেটিস। বলেছিলেন ভার্চু ইজ নলেজ, অর্থাৎ সৎ গুণী জ্ঞান বা জ্ঞান হয় পুণ্য। ঠিক আছে, তিনি ধর্মকে নৈতিকতার ঊর্ধ্বে স্থান দিলেও একে নৈতিকতা নিরপেক্ষ মনে করেননি। কে? সক্রেটিস। তাহলে সক্রেটিস সম্পর্কে আমরা নৈতিকতার ইস্যুটাতে সক্রেটিস সম্পর্কে যদি জানতে চাই, প্রথমত জানবো তিনি নৈতিকতার উপর গুরুত্ব সর্বপ্রথম দিয়েছিলেন সক্রেটিস। এবং সক্রেটিস বলেছেন ভার্চু ইজ নলেজ, অর্থাৎ বাংলা করলে হয় সদ্গুণী হলো জ্ঞান, অথবা জ্ঞান হয় পুণ্য। এবং তিনি ধর্মকে যদিও নৈতিকতার ঊর্ধ্বে স্থান দেননি, কিন্তু ধর্মকে নৈতিকতা নিরপেক্ষ মনে করেননি আবার তিনি। বাংলাদেশের সংবিধানের 18 নং অনুচ্ছেদে বলা হচ্ছে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি। তার মানে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয় বলা হচ্ছে বা নৈতিকতার বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে 18 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের নব নৈতিকতা প্রবর্তককে আরজ আলী মাতুব্বর, যে তার যে গ্রন্থ সত্যের সন্ধানে এবং সৃষ্টির রহস্য,
এই সত্যের সন্ধানে এবং সৃষ্টির রহস্য এই গ্রন্থগুলোর মাধ্যমে তিনি আলোচনী মাতব্বর তিনি বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তন করেছেন। আসি নৈতিকতার সংজ্ঞাতে। নৈতিকতার সংজ্ঞাতে আমরা দেখতে পাচ্ছি যে জি.ই. মুর, যাকে পরানীতিবিদ্যার জনক বলা হয়, পরানীতিবিদ্যা মূলত কি, ওই যে নীতি আমরা একটু আগে যে দেখলাম নীতিবিদ্যার 4টা ভাগ, তার মধ্যে একটা হচ্ছে পরানীতিবিদ্যা, যার অপর নাম হচ্ছে বিশ্লেষণী নীতিবিদ্যা। এই পরানীতিবিদ্যা বা বিশ্লেষণী নীতিবিদ্যার জনক হলেন জি.ই. মুর, এবং তিনি যে গ্রন্থে এই পরানীতিবিদ্যার উদ্ভাবন করেছিলেন বা প্রথম আলোচনা করেছিলেন সেটির নাম হচ্ছে প্রিন্সিপিয়া ইথিকা। প্রিন্সিপিয়া ইথিকা। এবং তিনি এখানে বলেছেন শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। তার নৈতিকতার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন কি, শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। কি বলেছেন? জি.ই. মুর বলেছেন। তিনি বিশ্লেষণী নীতিবিদ্যা বা পরানীতিবিদ্যার জনক। এরপর আসেন জোনাথন হাইট। জোনাথন হাইট বলেছেন ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ, এই 3টি থেকেই নৈতিকতা উদ্ভব। জোনাথন হাইট বলেছেন 3টি বিষয় থেকে নৈতিকতা উদ্ভব: ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ। ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ 3টি থেকে নৈতিকতার উদ্ভব। ইমানুয়েল কান্ট, যিনি একজন জার্মান ফিলসফার, তিনি মূলত ডিওন্টোলজিক্যাল বা কর্তব্যমুখী নৈতিকতার জনক, প্রবর্তক। তিনি তিনি বলছেন নীতিবিদ্যার মূল কথা 3টি: সৎ ইচ্ছা, কর্তব্যের খাতিরে বা জন্য কর্তব্য, এবং সত্যহীন আদেশ বা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। সো ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ বা সত্যহীন আদেশ, এটার জনক ইমানুয়েল কান্ট। এবং তিনি বলছেন সততার জন্য সদিচ্ছা। তাহলে এই লাইনগুলো একটু খেয়াল করতে হবে আমাদেরকে। তাহলে বুঝি যে বিশ্লেষণী নীতিবিদ্যা বা পরানীতিবিদ্যার জনক হলেন জি.ই. মুর, যিনি প্রিন্সিপিয়া ইথিকা লিখেছেন। ইমানুয়েল কান্ট লিখেছেন কর্তব্যমুখী নৈতিকতা বা নিওন্টোলজিক্যাল জনক, তিনি এর প্রবর্তক, এবং তিনি ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ বা সত্যহীন আদেশেরও জনক। তো ইমানুয়েল কান্টের মতে নীতিবিদ্যার মূল কথা 3টি: সৎ ইচ্ছা, কর্তব্যের খাতিরে বা জন্য কর্তব্য, এবং সত্যহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এবং তিনি বলেছেন সততার জন্য সদিচ্ছা, এটাই হচ্ছে নৈতিকতা। প্লেটো বলেছেন 4টি সদ্গুণের কথা বলেছেন: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, যাকে বলা হয় মিতাচার, এবং ন্যায়। প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ বা মিতাচার এবং ন্যায়, এই 4টাকে প্লেটো বলছেন নৈতিকতার এই 4টা গুণের সমন্বয় হচ্ছে নৈতিকতা। এবং তিনি বলছেন ন্যায়কেই রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের জন্য অত্যাবশ্যকীয় সদ্গুণ বলেছেন। তারা ন্যায়কে রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের জন্য অত্যাবশ্যক সদ্গুণ কে বলেছেন? প্লেটো বলেছেন। তার নৈতিকতার সংজ্ঞাতে আমরা চারজনের সংজ্ঞা দেখলাম: জি.ই. মুর, যিনি পরানীতিবিদ্যার জনক, প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থে যিনি এটা লিখেছিলেন; জোনাথন হাইট; ইমানুয়েল কান্ট, যিনি জার্মান ফিলোসফার এবং কর্তব্যমুখী নৈতিকতা বা ডিওন্টোলজিক্যাল ইথিক্সের প্রবর্তক, এবং তিনি ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ বা সত্যহীন আদেশের প্রবর্তক; এবং প্লেটো। এই 4জন সম্পর্কে আমরা যাচ্ছি। এই 4জনের মধ্যে জি.ই. মুর বলছেন শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। জোনাথন হাইট বলতেছে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণের 3 উদ্ভব। ইমানুয়েল কান্ট 3টা: সদিচ্ছা, কর্তব্যের খাতিরে বা জন্য কর্তব্য, এবং সত্যহীন আদেশ, এবং সততার জন্য সদিচ্ছা। এবং প্লেটো বলছে 4টা সদ্গুণের কথা: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ বা মিতাচার, এবং ন্যায়। এবং তিনি বলছেন যে ন্যায়ই হলো রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের জন্য অত্যাবশ্যকীয় সদ্গুণ। কে বলতেছেন? প্লেটো বলতেছেন। এবার সদ্গুণটা তাহলে কি? অ্যারিস্টটল তার নিকোমাসিয়ান ইথিক্স গ্রন্থে মধ্যপন্থাকে সদ্গুণ উদ্ভবের কারণ বলেছেন। তাহলে অ্যারিস্টটল, সক্রেটিস সম্পর্কে জানলাম, প্লেটো সম্পর্কে জানলাম, এবং তারপর আমরা সদ্গুণ সম্পর্কে জানতে গিয়ে অ্যারিস্টটল সম্পর্কে জানলাম যে অ্যারিস্টটল তার নিকোমাসিয়ান এথিক্স গ্রন্থে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে নিকোমাসিয়ান এথিক্স কে লিখেছেন? অ্যারিস্টটল লিখেছেন। এবং তিনি কিসের উদ্ভব কথা বলেছেন? সদ্গুণ উদ্ভব। কোথা থেকে উদ্ভব হয়েছে? মধ্যপন্থা থেকে উদ্ভব হয়েছে সদ্গুণ। কার মতে? অ্যারিস্টটলের মতে। এবং মধ্যযুগে ধর্ম নির্ভর ও আধুনিক যুগে ধর্ম নিরপেক্ষ সদ্গুণের উপর জোর দেওয়া হয়। এটি কে বলেছেন? এটি অ্যারিস্টটল, মানে কেউ বলেন না, এটা সদ্গুণ থেকে বলা হচ্ছে আসলে সদ্গুণের এই চ্যাপ্টারে। এবার এক নজরে যদি নৈতিকতা দেখি, নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা। অন্যান্য উপাদান যেমন ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা ইত্যাদি রয়েছে। নৈতিকতা নিয়ন্ত্রণ করে বাহ্যিক ও মানসিক আচার আচরণ। নিয়ন্ত্রককে বিবেক ও মূল্যবোধ। তাহলে নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ। আর নৈতিকতা কাকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক ও মানসিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। এই সন্ধিগত শিক্ষা শুরু হয় কোথায়? পরিবারে। বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। নৈতিক বিকাশের 3টি স্তর: প্রবৃত্তি, প্রথা এবং বিবেক। নৈতিক বিকাশের কয়টি স্তর? 3টি স্তর: প্রবৃত্তি, প্রথা এবং বিবেক। নৈতিকতার সাথে আইনের পার্থক্য নির্দেশ করেন ইতালীয় দার্শনিক নিকোলা ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে, যে নৈতিকতা এবং আইন 2 আলাদা,
এইটার পার্থক্য করেন নিকোলা ম্যাকিয়াভেলি, যিনি একজন ইতালীয় দার্শনিক, দ্য প্রিন্স গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে নৈতিকতা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন, মানুষের ঐচ্ছিক ক্রিয়া। আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন, মানুষের ঐচ্ছিক ক্রিয়া। নীতিবিদ্যার আলোচ্য বিষয় এগুলো। তো এবার মূল্যবোধে যাবো, তার আগে আমরা নীতিবিদ্যা কি কি আলোচনা করলাম এট এ গ্লান্স একটু আমরা রিভিউ করবো। নীতিবিদ্যা আমরা শব্দের উৎপত্তি দেখলাম, যেখানে দেখলাম ইথোস থেকে একটা গ্রিক শব্দ, ইথোস একটা গ্রিক শব্দ, এখান থেকে উৎপত্তি হয়েছে ইথিক্স, এবং মোরালিটাস একটা ল্যাটিন শব্দ, যা থেকে উৎপত্তি হয়েছে মোরালিটি। মূলত মোরালিটি মানে হচ্ছে আচরণ আচরণ বা চরিত্র, এবং ইথিক্স মানে হচ্ছে নীতি শাস্ত্র। নীতিবিদ্যার ক্ষেত্রে দেখলাম যে উইলিয়াম লিলি বলছেন যে নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এবং এখানে 4 রকমের নীতিবিদ্যার কথা বলেছেন তিনি: বর্ণনামূলক, মানমূলক, বিশ্লেষণী বা পরনীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা। নীতিতত্ত্বে দেখলাম যে এখানে 2 রকমের নীতি আছে: পরিণতিবাদী এবং পরিণতি মুক্ত। এবং এখানে আমরা দেখলাম যে সর্বপ্রথম নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন সক্রেটিস। সক্রেটিস বলেছিলেন যে সদ্গুণই হচ্ছে জ্ঞান বা ভার্চু ইজ নলেজ, এবং বাংলাদেশ সংবিধান 18 নম্বর অনুচ্ছেদে এটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে নব নৈতিকতার প্রবর্তক বা জনক হলেন আলোচনী মাতব্বর, সত্যের সন্ধানে এবং সৃষ্টির রহস্য, দুইটা এই গ্রন্থগুলোতে। নৈতিকতার সংজ্ঞাতে আমরা 4 জনের নৈতিকতা 4 জনের সংজ্ঞা পেয়েছি: জি ই মুর, যিনি পরানীতিবিদ্যার জনক, প্রিন্সিপে ইথিকা গ্রন্থ; জোনাথন হাইট; ইমানুয়েল কান্ট, যিনি ডিওন্টোলজিক্যাল ইথিক্সের জনক এবং ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের জনক; প্লেটো। এই 4 জনের আমরা বক্তব্য পেয়েছি নৈতিকতার সংজ্ঞাতে। এবং তারপর সদ্গুণ দেখেছি। সদ্গুণে অ্যারিস্টটল তার আহ, তার সদ্গুণে দেখলাম যে অ্যারিস্টটল মানে সদ্গুণ যে উদ্ভব, যে অ্যারিস্টটল বলেছেন কোন গ্রন্থে? নিকোমাসিয়ান এথিক্স গ্রন্থে বলেছেন। এবং মধ্যযুগে আমরা দেখলাম যে ধর্মনির্ভর ছিল, এবং সদ্গুণ ছিল ধর্মনিরপেক্ষ, আধুনিক যুগে ধর্মনিরপেক্ষ সদ্গুণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে। এক নজরে নৈতিকতা, এখানে আমরা দেখলাম যে নৈতিকতার সাথে আইনের পার্থক্যটাকে প্রথম ক্লাস মানে ক্যাটাগরাইজ করেছেন, প্রথম ডিফারেন্সিয়েশনটা তৈরি করেছেন হচ্ছে ডিফারেন্স তৈরি করেছেন আমাদের ইতালীয় দার্শনিক নিকোলা ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে। এবং নৈতিকতা বিকাশের 3 স্তর: প্রবৃত্তি, প্রথা এবং বিবেক, এটা দেখলাম। এবং দেখলাম হচ্ছে যে নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা, এবং নৈতিকতা বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। এছাড়া নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ। নিয়ন্ত্রণ করে নৈতিকতা কাকে কাকে? বাহ্যিক ও মানসিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। তো নীতিবিদ্যার আলোচ্য বিষয় আমরা দেখলাম 2টা আলোচনার বিষয়, মানে 2 ধরনের বিষয় নিয়ে আলোচনা করে মূলত। একটা সমাজে বসবাসকারী মানুষের আচরণ আলোচনা করে ও মূল্যায়ন করে, আর মানুষের ঐচ্ছিক ক্রিয়ার আচরণটা আলোচনা করে মূল্যায়ন করে। এবার দেখব মূল্যবোধ, যাকে ইংলিশে বলা হয় ভ্যালিউস। ভ্যালিউস বলা হয়, মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। তাহলে নৈতিকতাটাও মূলত বেসিক্যালি একটা নীতি শাস্ত্র, মানে বুকিশ নলেজ। আর মানুষের আচরণ পরিচালনা করে যে নীতি ও মানদণ্ড, যেটাকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, সেটা হচ্ছে মূল্যবোধ বা ভ্যালিউস। এটার সংজ্ঞাতে আমরা মোটামুটি 5 জনের সংজ্ঞা পাবো আমরা, এবং সংজ্ঞাগুলো কে কোনটা বলেছেন মনে রাখাটা ইজিয়ার হবে। এম আর উইলিয়াম বলেছেন মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। তাহলে উইলিয়াম, এখানে ইচ্ছা আছে, তাহলে মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড হলো মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। কে বলেছেন? এম আর উইলিয়াম বলেছেন। ফ্রাঙ্কলিন আঙ্কেল বলেছেন মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। কে বলেছেন? ফ্রাঙ্কলিন আঙ্কেল বলেছেন। স্টুয়ার্ট সি ডট বলেছেন যে সামাজিক মূল্যবোধ হলো এমন নীতি, এমন এমন রীতি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করবে আর সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করবে। স্টুয়ার্ট সি ডট বলেছেন। এম ডব্লিউ পামফ্রে বলেছেন মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত বিন্যাস। মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত বিন্যাস। কে বলেছেন? এম ডব্লিউ পামফ্রে বলেছেন। নিকোলাস রেসার বলছেন মূল্যবোধের সবচেয়ে সুন্দর সংজ্ঞা তার কাছেই পাওয়া যায়, মূলত সহকর্মীদের মধ্যে দেখে খুশি মানে সহকর্মী শব্দটা দেখে বুঝবো নিকোলাস রেসার বলেছেন। তো মূল্যবোধের সবচেয়ে সুন্দর সংজ্ঞা কে দিয়েছেন? নিকোলাস রেসার। তাহলে মূল্যবোধের 5 জনের সংজ্ঞা আমরা পাচ্ছি। এম আর উইলিয়াম বলছেন যে মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। ফ্রাঙ্কলিন আঙ্কেল বলছেন যে মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। স্টুয়ার্ট সি ডট বলছেন সামাজিক মূল্যবোধ হলো এমন রীতি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। এম ডব্লিউ পামফ্রে বলছেন মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহার সুবিন্যস্ত বিন্যাস। এবং নিকোলাস রেসার সহকর্মীদের যে শব্দটা থাকলে বুঝে নেব নিকোলাস রেসার বলেছেন, এবং মূল্যবোধের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন এই নিকোলাস রেসার।
আমরা এক নজরে যদি মূল্যবোধ দেখি, মূল্যবোধের বৈশিষ্ট্য কি? মূল্যবোধ হচ্ছে সামাজিক মাপকাঠি হলো মূল্যবোধ। এর মধ্যে রয়েছে বিভিন্নতা বা ডাইভার্সিটি রয়েছে, এর মধ্যে বৈচিত্র্যময়তা রয়েছে এবং আপেক্ষিকতা রয়েছে, এটি পরিবর্তনশীলতা রয়েছে এবং নৈবিত্তিকতা রয়েছে, এটি যোগসূত্র সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং নৈতিকতা প্রাধান্য রয়েছে এর মধ্যে। তাহলে মূল্যবোধের মধ্যে নৈতিকতার প্রাধান্য রয়েছে। মূল্যবোধ জাতীয় জীবনের দর্পণ স্বরূপ। জাতীয় জীবনের দর্পণ স্বরূপ কোনটি? নৈতিকতা, মূল্যবোধ নাকি সুশাসন? মূল্যবোধ। মূল্যবোধটা হচ্ছে দুই দর্পণ। এটা একটু বুঝে পড়াটা জরুরি। কারণ কি? মূল্যবোধটা মানে কি? আমার ভিতরের যে মানদণ্ডটা, কোনটা ভালো কোনটা খারাপ, এটা বোঝার যে ভিতরের মানদণ্ড, সেটা হচ্ছে মূল্যবোধ। তার মানে আমি যদি ঠিকভাবে না বুঝি যে কোনটা ঠিক কোনটা, মানে মানে যেই সমাজটির মানুষজন, যেই দেশের মানুষজন ঠিক ভুল ভালো মতন বুঝতে পারে, তার মানে সেই তো আসলে ভালো সমাজ ভাব, মানে সেটাই হচ্ছে যে সভ্য সমাজ। তাহলে এই মূল্যবোধটা যেহেতু এটা নির্ধারণ করে, সুতরাং মূল্যবোধটা জাতীয় জীবনের দর্পণ স্বরূপ। এবং মূল্যবোধ হচ্ছে আইনের ভিত্তি। তাহলে আইনের ভিত্তি কি নৈতিকতা নাকি মূল্যবোধ? মূল্যবোধ হচ্ছে আইনের ভিত্তি। নৈতিকতা কিন্তু আইনের ভিত্তি না, মূল্যবোধ হচ্ছে আইনের ভিত্তি। মূল্যবোধ হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে। শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। শিক্ষার অন্যতম লক্ষ্য কি? সামাজিক অবক্ষয় রোধ করা। মূল্যবোধ চিরন্তন থাকে এবং সত্য উন্নয়ে এটা চিরন্তন। মূল্যবোধ পরীক্ষা করে ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা ও অনৈতিকতা। তাহলে আমার নৈতিকতা নাকি অনৈতিক কাজ, এটা পরীক্ষা করে কি? মূল্যবোধ। তাহলে মূল্যবোধ হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল জিনিস। মূল্যবোধ থেকে তারপর নৈতিকতা যে নীতিগুলো আসে সেগুলোই আসে। মূল্যবোধের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধের পার্থক্য নির্ধারণ করতে পারে। তাহলে মূল্যবোধ মানে ভ্যালিউস, হচ্ছে মানুষের ইনার যে বিষয়টা, সেটা হচ্ছে ভ্যালিউস, ইনার মানদণ্ড, স্ট্যান্ডার্ড। সো শিক্ষার শুরু প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবার থেকে, এবং তবে আনুষ্ঠানিকভাবে বললে বিদ্যালয় থেকে হবে। এটা চালিকা শক্তি, মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ আমি যে সংস্কৃতিতে বড় হব, ভিতরের মানদণ্ডটা বা স্ট্যান্ডার্ড সেভাবেই তৈরি হবে। কারণ হচ্ছে যদি বলে ইউএসএতে হচ্ছে বিয়ার খাওয়াটা মূল্যবোধের দিক দিয়ে ঠিকঠাক, কিন্তু বাংলাদেশে সেটা ঠিকঠাক না। তার মানে সংস্কৃতি আমাকে নির্ধারণ করে মূল্যবোধটা কেমন হবে অনেক ক্ষেত্রেই। এবং নির্ধারক হচ্ছে নৈতিকতা নির্ধারক। নৈতিক মূল্যবোধ বা মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা। তাহলে মূল্যবোধ তো ভিতরে জিনিস বুঝলাম, এইটার উৎস আবার কোনটা? নৈতিক চেতনাটা হচ্ছে নৈতিক চেতনা থেকে আসে মূল্যবোধ, মূল্যবোধ থেকে আসে নৈতিক নীতিগুলো। দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হতে হচ্ছে জনকল্যাণ। সরকার সিদ্ধান্ত প্রণয়নের গুরুত্বপূর্ণ হচ্ছে জবাবদিহিতা, নিরপেক্ষতা, বিশ্বস্ততা। এখানে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে। সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। তাহলে যে মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত, সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে এর মাধ্যমে আমরা মূল্যবোধ দেখলাম। মূল্যবোধের উপাদান ও সামাজিক মূল্যবোধের ভিত্তি দেখি। মূল্যবোধের উপাদান বা মানে সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ বা নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ। এটি ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের পার্থক্য করতে শেখায়। সামাজিক ন্যায় বিচার বা সাম্য, এটি ব্যক্তি স্বাধীনতা রক্ষার কবচ। আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত। গণতন্ত্রের পূর্বশর্ত কি? আইনের শাসন, অন্য কোনো কিছুই না। ন্যায়বোধ, মূল্যবোধ কোনো কিছুই না। আইনের শাসনটা হচ্ছে গণতন্ত্রের মূল্যবোধ, সরি গণতন্ত্রের পূর্বশর্ত। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা। এরপরে রয়েছে মূল্যবোধের উপাদান। তার মানে মূল্যবোধ উপাদান পেলাম হচ্ছে নৈতিকতা, সামাজিক ন্যায় বিচার বা সাম্য, আইনের শাসন, সহনশীলতা। এরপর পাবো সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও জবাবদিহিতা। এই 8টি গণতান্ত্রিক মূল্যবোধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে পরমত সহিষ্ণুতা, যেটা গণতান্ত্রিক মূল্যবোধের যেটা ভিত্তি। তো আমরা এর মাধ্যমে মূল্যবোধের যে অংশগুলো দেখে ফেললাম। তো মূল্যবোধের যে অংশগুলো আমরা আরেকবার একটু গো থ্রু করি, যে মূল্যবোধ থেকে আমরা কি দিলাম। মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনা করার নীতি ও মানদণ্ড। তার মানে মানুষের আচরণ মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। এখানে 5 জনের সংজ্ঞা আমরা দেখেছি: এম আর উইলিয়াম, ফ্রাঙ্কলিন আঙ্কেল, স্টুয়ার্ট সি ডট, এম ডব্লিউ পামফ্রে এবং নিকোলাস লেসার। নিকোলাস লেসার সবচেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন। এক নজরে মূল্যবোধের ক্ষেত্রে আমরা দেখেছি মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক মাপকাঠি, এর উপর নির্ভর করে এটি বিভিন্নতা রয়েছে, বৈচিত্রতা রয়েছে, আপেক্ষিকতা রয়েছে, পরিবর্তনশীলতা রয়েছে, নৈবিত্তিকতা রয়েছে, এটা অবজেক্টিভ না, নৈবিত্তিক হয়েছে, যোগসূত্র সেতুবন্ধ রয়েছে এবং নৈতিকতা প্রাধান্য এখানে অনেক বেশি। মূল্যবোধ দেখলাম যে জাতীয় জীবনের দর্পণ স্বরূপ, এটি আইনের ভিত্তি। শিক্ষার অন্যতম লক্ষ্য এই সামাজিক অবক্ষয় রোধ করা। মূল্যবোধ পরীক্ষা করে ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিকতা অনৈতিকতা। এর মধ্যে মানুষ ভুল ও শুদ্ধ পার্থক্য নির্ধারণ করতে পারে। এবং মূল্যবোধ এখানে আমরা দেখলাম যে শিক্ষার শুরু প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ করে পরিবার থেকে, তবে আনুষ্ঠানিকভাবে বললে বিদ্যালয় থেকে। এবং এটা চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। এবং এখানে দেখলাম যে ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে, এবং সামাজিক মূল্যবোধ গড়ে উঠেছে সামাজিকীকরণের মাধ্যমে। এবার গণতান্ত্রিক মূল্যবোধ বলতে বোঝা হচ্ছে রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, আমরা বুঝলাম। গণতান্ত্রিক মূল্যবোধের উপাদানগুলোর মধ্যে দেখলাম যে হচ্ছে যেটা মেইন
ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত পার্থক্য করতে শেখাচ্ছে, নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ যেটাকে নীতি বা ঔচিত্যবোধ বলা হয়। ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হচ্ছে ন্যায়, সামাজিক ন্যায় বিচার বা সাম্য, এবং গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা, যাকে পরমত সহিষ্ণুতা বলা হচ্ছে। এবার আমরা সুশাসন বা গভর্নেন্স, গুড গভর্নেন্সে যাব। তার আগে আমরা আজকের এখনকার আলোচনা শেষ করব হচ্ছে আমরা হচ্ছে নৈতিকতা মূল্যবোধের যে অংশটা দেখলাম সেটা একটা রিভিউ এর মাধ্যমে। তো নৈতিকতা থেকে আমরা যেটা দেখেছি, প্রথমে হচ্ছে নৈতিকতা ও নীতিবিদ্যা ও নৈতিকতা, এখানে সব ইথোস থেকে ইথিক্স এসেছে, মোরালিটাস থেকে মোরালিটি এসেছে, এবং ইথিক্স এর অর্থ হচ্ছে চরিত্র, ইথিক্স অর্থ হচ্ছে নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র, এবং মোরালিটি অর্থ হচ্ছে আদর্শ আচরণ বা চরিত্র। এখানে নীতিবিদ্যা, এখানে দেখলাম যে উইলিয়াম লিলি বলেছেন নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা 4 রকমের: বর্ণনামূলক, মানমূলক, বিশ্লেষণী এবং ব্যবহারিক। নীতি তত্ত্ব হচ্ছে পরিণতিবাদী এবং পরিণতি মুক্ত। এছাড়া রয়েছে সক্রেটিস সর্বপ্রথম এই নীতিবিদ্যার উপর জোর দিয়েছেন, নৈতিকতার উপর জোর দিয়েছিলেন, এবং নব্য নৈতিকতার জনক দেখে ফেললাম আমরা আরো চালি মাতুব্বর। নৈতিকতার সংজ্ঞা দিয়েছেন 4 জন: জি.ই. মুর, জোনাথন হাইট, ইমানুয়েল কান্ট এবং প্লেটো। এছাড়া দেখেছি সদ্গুণ, এরিস্টটল প্রথম সদ্গুণ নিয়ে কথা বলেছেন তার নিকোমাসিয়ান ইথিক্স গ্রন্থে, এবং সদ্গুণের উদ্ভব দেখেছে। এবং এক নজরের নৈতিকতা এখানে আমরা দেখেছি যে নৈতিক বিকাশের 3টি স্তর: প্রবৃত্তি, প্রথা, বিবেক। আহ, এবার দেখেছি আমরা মূল্যবোধ। মূল্যবোধ হলো, তার আগে দেখেছি এখানে নৈতিকতা, নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ ও আলোচনা, মূল্যায়ন এবং মানুষের ঐচ্ছিক ক্রিয়া। এবারে দেখেছি হচ্ছে মূল্যবোধ, এখানে মূল্যবোধ হলো মানুষের আচরণ, পরিচালনার নীতি ও মানদণ্ড। এখানে 5 জনের সংজ্ঞা দেখেছি আমরা। এরপর এক নজরে মূল্যবোধ, মূল্যবোধের বৈশিষ্ট্য। এছাড়া দেখেছি মূল্যবোধটা কোথা থেকে বিকশিত হয়, কিভাবে হয়, গণতান্ত্রিক মূল্যবোধ কি, ব্যক্তিগত মূল্যবোধ সামাজিকরণের মাধ্যমে গড়ে ওঠে, এগুলো দেখেছি। তারপর দেখেছি মূল্যবোধের উপাদান, এখানে দেখেছি গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন, গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধটা হচ্ছে সহনশীলতা, এবং এবং ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত পার্থক্য করতে শেখাচ্ছে নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ। তো নৈতিক মূল্যবোধ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা। এরপরে আমরা গুড গভর্নেন্স বা সুশাসনের দিকে যাবো, যেটা উৎপত্তি হচ্ছে, গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক ভাষা, তো গ্রিক ইথোস থেকেও মূলত ইথিক্স শব্দ এসেছিল, আর ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে মোরালিটি শব্দ এসেছিল। সেম ভাবে গ্রিক ভাষা কুবার্নান থেকে গভর্নেন্স শব্দ এসেছে। এটি সুশাসনের ধারণাটা কিন্তু আপেক্ষিক। আমরা পরবর্তী আলোচনা সুশাসন বা গুড গভর্নেন্স সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী আলোচনার জন্য, পরবর্তী আলোচনা পর্যন্ত আমরা হচ্ছে অপেক্ষা করি। এখানে আজকের মতন সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালাম।